এবার আমরা দেখব হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলোকে কিভাবে আমরা সাধারণ জাবেদার বইতে লিপিবদ্ধ করব। আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, নিশ্চয়ই আপনারা এখন বুঝে গেছেন যে যখনই আমার ক্রয় ফেরত হবে তখনই কিন্তু আমার এটা ক্রেডিট হবে। আর যখনই আমার বিক্রয় ফেরত হবে তখনই কিন্তু এটা আমার ডেবিট হবে। বিক্রয় ফেরত হলেই ডেবিট আর ক্রয় ফেরত হলেই ক্রেডিট। এটা বিক্রি করার পরে উনার কাছে যখন পণ্যটা ফেরত আসবে, উনি লিখবে হচ্ছে পণ্য ফেরত পাওয়া গেল ৳৫০,০০০। আর একজন ক্রেতা লিখবে হচ্ছে পণ্য ফেরত দেওয়া হলো ৳৫০,০০০। আমি কিন্তু বিক্রেতা এবং ক্রেতা দুজনের পার্সপেক্টিভ ভিউ থেকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত নিয়ে আপনাদের কোনো প্রবলেমই না থাকে। তাহলে এটাই দেখলাম আমরা হচ্ছে ক্রেতার দৃষ্টিকোণ থেকে যে পণ্য ফেরত দেওয়া হলো ৳৫০,০০০। সো পণ্য ফেরত দেওয়া হলো ৳৫০,০০০। এটা কি ধরনের ফেরত? এটা কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ভালো করে বুঝার চেষ্টা করেন। পণ্য ফেরত দেওয়া হলো। পণ্য ফেরত দেওয়া হলো বলা আছে এখানে। সো আপনি নিশ্চয়ই ক্রয় করেছেন, তারপরে গিয়ে ফেরত দিয়েছেন। সো এটাকে বলা হয় হচ্ছে ক্রয় ফেরত। সো ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন আবার প্রশ্ন করবেন যে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব কেন লিখলেন? নগদ কেন লিখলেন না? যদি কোনো লেনদেনের মধ্যে ফেরত সংক্রান্ত লেনদেনগুলোর মধ্যে নগদ বা বাকি না বলা থাকে, তখন বুঝে নিতে হবে যে ওটা কিন্তু বাকিতেই হয়েছে। নগদ হলে নগদ বলাই থাকবে। এটা হচ্ছে ফেরত সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে। শুধুমাত্র ফেরত সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নগদ বাকি কোনো কিছু বলা না থাকলে ধরে নিতে হবে ওটা বাকিতেই হয়েছে। সেজন্য আমরা ক্রয় ফেরতের সময় জাবেদা লিখেছি হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন তাহলে বিক্রেতা কি লিখবে? ক্রেতা লিখবে হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন বিক্রেতা কি লিখবে? দেখুন, বিক্রেতার ক্ষেত্রে কি হয়েছে? পণ্য ফেরত পাওয়া গেল ৳৫০,০০০। বিক্রেতার কাছে কিন্তু পণ্য ফেরত গিয়েছে। সো তার কিন্তু কি হলো? তার কিন্তু আয়ের পরিমাণ কমে গেছে। সে যে পণ্যটা বিক্রি করে আয় করেছিল ওটা কমে গেছে। এটার জন্য বিক্রেতা লিখবে হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। দেনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। এটা কিন্তু অনেকেই ভুলে যান আপনারা। দেনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। পাওনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। ক্রয় ফেরতকে আমরা বলি হচ্ছে বহি ফেরত। আর বিক্রয় ফেরতকে আমরা বলি হচ্ছে আন্ত ফেরত। অনেক জায়গাতে কিন্তু ক্রয় ফেরত লেখাই থাকবে না। শুধু বহি ফেরত লেখা থাকবে। বিক্রয় ফেরত লেখা থাকবে না, আনতে ফেরত লেখা থাকবে। রেওয়া মিলের কিন্তু বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, বই ফেরত, আনতে ফেরত কিচ্ছু লেখা থাকবে না। শুধু ফেরত লেখা থাকবে আর টাকাটা ডেবিট ক্রেডিটে বসানো থাকবে। আপনি কিভাবে এটা ফাইন্ড আউট করবেন? খুবই ইজি। যখন টাকাটা ডেবিটে থাকবে খুবই সহজ। এটা কিন্তু বিক্রয় ফেরত। আর যখন টাকাটা ক্রেডিটে থাকবে এটা হচ্ছে ক্রয় ফেরত। এভাবে খুব ইজিলি কিন্তু আপনারা বিষয়গুলো করতে পারেন। আমরা তাহলে ১ম জাবেদাটা আমরা কিন্তু শেষ করলাম যে পণ্য ফেরত দেওয়া হলো ৳৫০,০০০। এটার জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পণ্য ফেরত দেওয়া পণ্য ফেরত পাওয়া গেল ৳৫০,০০০। এটার জাবেদা কি? এটার জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট আর বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এভাবে করেই প্রত্যেকটা লেনদেন, শুধুমাত্র কাহিনীটা হয়তো আলাদা, আলাদা হতে পারে। সিনারিওটা আলাদা হতে পারে বা কেস মামলাটা আলাদা হতে পারে। কিন্তু জার্নালটা একই হবে বা জাবেদাটা একই হবে। এখন অনেকেই বলবেন যে, "জাবেদার ঘরে দেখাচ্ছেন না কেন?" আমি এর আগের ক্লাসগুলোতে অনেকবার দেখিয়েছি যে কিভাবে জাবেদার ঘর করতে হয় আর কিভাবে জাবেদার ঘরে অঙ্কগুলো লিখতে হয়। সো এখন আশা করি জাবেদার ঘর আপনাদেরকে আর দেখাইতে হবে না। যদি আপনি না জানেন তাহলে প্লিজ প্রিভিয়াস ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নিবেন। কারণ আমার এখানে বোর্ডে এখন আর ঘর করার মতো জায়গা নেই। তবে জাবেদার ঘর খুবই সহজ। ১ম তারিখ, তারপর হচ্ছে বিবরণ বা হিসাবের নাম, ২ টা ঘর হলো। তারপর হচ্ছে আমাদের খতিয়ান পৃষ্ঠার জন্য ছোট করে একটা ঘর করি, ৩ টা ঘর আর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। টোটাল জাবেদার ঘর হয় ৫ টা। এরপরে আমরা আরো একটা লেনদেন যদি প্র্যাকটিস করি, বহি ফেরত ৳৪,০০০। আমি একটু আগেই বললাম যে ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে বহি ফেরত। ক্রয় ফেরতকে ইংরেজিতে বলা হয় হচ্ছে পারচেজ রিটার্ন। ক্রয় ফেরতের টাকা ক্রেডিট দিকে থাকে। ক্রয় ফেরতের টাকা রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে। সো এখানে কিন্তু এখন চলে আসলো কিন্তু সেই জাবেদাটা। আমি বলতে না বলতেই কিন্তু চলে আসছে যে বহি ফেরত ৳৪,০০০। সো বহি ফেরত লেখা থাকুক, ক্রয় ফেরত লেখা থাকুক একই কথা। বহি ফেরত হলেও জাবেদাটা একই হবে। কি হবে জাবেদাটা? ইয়েস, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে আমার ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন অনেকেই প্রশ্ন করবেন যে নগদ কেন লিখতেছি না? আমি কিন্তু একটু আগেও বলছি যে ফেরত সংক্রান্ত লেনদেনগুলোর ক্ষেত্রে যদি নগদ শব্দটা বলা না থাকে তখন বুঝতে হবে এটা বাকিতেই হয়েছে।
এখন বিক্রেতা কি লিখবে? ক্রেতা তো লিখবে হচ্ছে ঠিক আছে বই ফেরত ৳৪,০০০। এই বই ফেরতটাই বিক্রেতার নিকট হচ্ছে আন্তঃফেরত নামে পরিচিত। সো আন্তঃফেরত ৳৪,০০০। তাহলে এখন বিক্রেতা এটাকে কি লিখবে? বিক্রেতা লিখবে হচ্ছে হ্যাঁ, বিক্রয় হিসাব, বিক্রয় ফেরত হিসাব, ডেবিট। বিক্রয় ফেরত হিসাব, ডেবিট। আর দেনাদার বা প্রাপ্য হিসাব, ক্রেডিট। তো একই কিন্তু। জার্নালটা বা জাবেদাটা কিন্তু একই। ১ম টা যা ছিল ২য় টাতেও কিন্তু তাই। এখানেও ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু ১ম টা যা ছিল ২য় টাতেও তাই। ক্রয় ফেরতের ক্ষেত্রে। বিক্রয় ফেরতের ক্ষেত্রেও কিন্তু একই। শুধুমাত্র সিনারিওটা চেঞ্জ হইছে। এখানে একটা কাহিনী বলা আর এখানে আরো একটা কাহিনী বলা। আমরা আরো একটা লেনদেন প্র্যাকটিস করি। তাহলে আমরা কিন্তু আরো সহজেই বিষয়টা বুঝতে পারব। এরপরে বলা হচ্ছে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৳৫০,০০০। এখানে কিন্তু নগদ শব্দ আর মেনশন করে দেওয়া আছে। সো আমি এখন চাইলেও কিন্তু এখানে আর আমি পাওনাদার বা প্রদেয় হিসাব বসাইতে পারবো না। কারণ এখানে নগদ বলা আছে। তাহলে এটার জন্য জাবেদা কি হবে? খুবই সহজ। এটার জন্য জাবেদা একই রকম। আমি যদি ক্রয় ফেরত দিই তাহলে আমার ক্রয় ফেরত ক্রেডিটই হবে। ক্রয় ফেরত ক্রেডিটই হবে। সো আমরা এখানে কি করাবো? আমরা এখানে করবো যে নগদান হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন তো ক্রেতারটা আমরা বুঝলাম যে নগদান ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। বিক্রেতা কি করবে? তো বিক্রেতা কি বিক্রেতার কাছে এই লেনদেনটা কি নামে পরিচিত? নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো ৳৫০,০০০। তো ক্রেতার কাছে যেটা ছিল নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, বিক্রেতার কাছে সেটা ফেরত আসলো। কারণ সে বিক্রি করার পরে আবার তার প্রোডাক্ট তার কাছে চলে আসছে। এখন বিক্রেতা হলে এটার জন্য কি জাবেদা দিবে? বিক্রেতা দিবে হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়েন এরা এখন বলবেন যে ভাই আপনি শুধুমাত্র বাংলা বলে যাচ্ছেন, আমরা তো কিছুই বুঝতেছি না। আমরা কি লিখবো? খুবই সিম্পল ব্যাপারটা। আপনারা যদি উম ক্রয় ফেরত হয়, ক্রয় ফেরতকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে পারচেজ রিটার্ন। তো আপনারা লিখবেন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। আর সিনারিওটা তো বুঝলেনই এটা আলাদাই থাকবে। গল্পটা কিন্তু আলাদা কিন্তু জার্নালটা বা জাবেদাটা একই। জাবেদাটা কিন্তু ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য প্রত্যেকবার জাবেদাটা একই। জাবেদার কোনো পরিবর্তন হবে না। টাকার অ্যামাউন্টটা পরিবর্তন হতে পারে। তাহলে ক্রয় ফেরতের জাবেদাতে কি লিখবেন? ক্রয় ফেরতের জাবেদাতে লিখবেন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর হচ্ছে পারচেজ রিটার্ন ক্রেডিট বা বাংলায় আমরা লিখব হচ্ছে পাওনাদার ডেবিট আর হচ্ছে ক্রয় ফেরত ক্রেডিট। এখন যদি নগদ বলা থাকে তখন আর পাওনাদার লিখব না, তখন আমরা নগদ লিখব। একইভাবে বিক্রয় ফেরতের ক্ষেত্রে আপনারা কি লিখবেন? বিক্রয় ফেরতের ক্ষেত্রে আপনারা লিখবেন হচ্ছে সেলস রিটার্ন ডেবিট, সেলস রিটার্ন ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এখন যদি নগদ শব্দ বলা থাকে তখন আর আপনাদেরকে অ্যাকাউন্টস রিসিভেবল লিখতে হবে না, ওখানে ক্যাশ লিখবেন, সেলস রিটার্ন ডেবিট, ক্যাশ ক্রেডিট। জার্নালটা একই থাকবে, শুধুমাত্র কাহিনীটা চেঞ্জ হবে বা টাকার অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে। যেমন এর পরেরটা যদি দেখেন 10% কারবারি বার্তায় ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৳১০,০০০। এইটাতে আমাদেরকে কিন্তু একটু জটিল করে মনে হচ্ছে যে, বাপরে! কি না কি, কত কঠিন, কেমনে কি করব? আসলে কিন্তু বিষয়টা একই। আমার জাবেদার কোনো পরিবর্তনই হবে না। আমি এখন কিন্তু বলেছিলাম ১০% কারবারি বার্তায় ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ৳১০,০০০। তো এটাকে কি ফেরত? ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? কখন ফেরত দেয়? ক্রয় করার পরে ফেরত দেয়। সো এটা হচ্ছে ক্রয় ফেরত। সো ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমি কিন্তু ১ম থেকে কিন্তু এই জাবেদাটাই বলে আসতেছি। এটা কিন্তু কোনো নড়চড় হচ্ছে না। শুধু টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেস আলাদা হয়ে যাচ্ছে, টাকার অ্যামাউন্টও আলাদা হচ্ছে। রায় কিন্তু একই থাকছে। রায়ের কোনো পরিবর্তন হচ্ছে না। সো আশা করি কিন্তু আপনারা এটা বুঝেও গেছেন এতক্ষণে। এখন কথা হচ্ছে এখানে টাকা কত বসাবো? ১০% কারবারি বার্তা আবার ৳১০,০০০। সো ৳১০,০০০ র উপরে ১০% ধরলে একটা শূন্য বাদ যাবে। মানে ৳১,০০০ আমাদের বার্তা মানে ছাড় পেলাম। তো ৳১,০০০ ছাড় পেলে আমরা জানি যে কারবারি বার্তা লেনদেন লিপিবদ্ধ করতে হয় না। শুধুমাত্র টাকার অ্যামাউন্টটা বাদ দিয়ে দিতে হয়। ১০,০০০ থেকে ১,০০০ বাদ দিলে থাকে ৯,০০০। সো আমরা এখানে টাকার অ্যামাউন্টটা বসাবো ৳৯,০০০। তাহলে আমরা এটা কিভাবে বসাবো? আমরা এটা বসাবো হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট ৳৯,০০০ আর হচ্ছে গিয়ে আমাদের ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৳৯,০০০। এখন বিক্রেতার দৃষ্টিকোণ থেকে এটা কি হবে? ১০% কারবারি বার্তায় বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। সো পণ্য কখন ফেরত আসে? বিক্রি করার পরে সেটা ফেরত আসে। যদি কোনো কারণে ত্রুটিযুক্ত হয় বা যেটা চেয়েছিল সেটা দিই নাই, অন্য কোনো কিছু ভুলে চলে গেছে। এই ক্ষেত্রে ফেরত চলে আসতে পারে। সো উনি কি লিখবে? উনিও লিখবে হচ্ছে ওই যে সেম কথা। বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার বা
প্রাপ্য হিসাব দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখেন তো এখানেও কিন্তু আমার জার্নাল বা জাবেদার কোনো পরিবর্তনই হয় নাই। যেই যেই ধরনের কেসই হোক না কেন রায় কিন্তু একই হচ্ছে। রায় একই হচ্ছে। সো আমরা কিন্তু ক্রয় ফেরত আর বিক্রয় ফেরতের জাবেদা আশা করি আজকের পরে আর জীবনেও আপনাদের কিন্তু ভুল হবে না। টাকা কিভাবে বের করব? ওই যে ১০,০০০ এর ১০% মানে এখানে ৯,০০০। সো আমরা লিখব হচ্ছে আ বিক্রয় ফেরত হিসাব ডেবিট ৳৯,০০০ আর হচ্ছে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট ৳৯,০০০। এইভাবে করেই কিন্তু সিম্পলি আপনারা কিন্তু এগুলো করতে পারেন। আমরা আরো একটা যদি প্র্যাকটিস করি এটা হচ্ছে কিন্তু ভ্যাট সংক্রান্ত। আচ্ছা ভ্যাট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভ্যাটের বাংলা বলি হচ্ছে আমরা মূসক। সংক্ষেপে মূসক বলি। আর ফুল মিনিং হচ্ছে মূল্য সংযোজন কর। ভ্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর আমরা বাংলায় বলি হচ্ছে মূসক বা মূল্য সংযোজন কর। আমি এটা নিয়ে ডিটেইলস পরবর্তীতে ক্লাস নিব। আপনারা নিশ্চয়ই পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আস্তে, আস্তে একবারে মুখস্থই হয়ে যাবে আপনাদের। আ এখানে আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। জাস্ট মনে রাখবেন যে ভ্যাট কে বলা হয় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর আমরা বাংলায় বলি হচ্ছে মূসক বা মূল্য সংযোজন কর। আর আমাদের দেশে পণ্যদ্রব্যের উপরে বা ইনভেন্টরি গুডস বা প্রোডাক্ট ইংরেজিতে বলা হয় এগুলাকে এই নামগুলো স্টকও বলে। সো পণ্যদ্রব্যের উপরে 15% ভ্যাট নেওয়া হয়। এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে শুধু সব ক্ষেত্রে কি 15% ভ্যাট নেওয়া হয়? না, ভ্যাটের চেঞ্জ আছে। পরবর্তী কোনো ক্লাসে বলব যে কোন ক্ষেত্রে আসলে কখন 10% হবে, কখন 7.5% হয়, কখন 5% হয়, 2% ও কিন্তু ভ্যাট আছে। সো অন্য কোনো ক্লাসে কিন্তু সেটা নিয়ে কথা বলব। আবার কিছু, কিছু গুডস বা কিছু, কিছু প্রোডাক্টের উপরে ভ্যাটই নেওয়া হয় না। সো এটা নিয়ে আমরা পরে কোনো ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট এটুকু মনে রাখেন যে পণ্যের উপরে ভ্যাট নেওয়া হয় 15%। এখন এই ভ্যাট সংক্রান্ত লেনদেনগুলোর ক্ষেত্রে আমরা ফেরতের জাবেদাগুলো কিভাবে করব? ভেরি সিম্পল ভাই বললাম না মামলা যেটাই হোক, কেস যেটাই হোক, রায় একই। জাবেদার কোনো লড়চড় নাই বা জার্নালের কোনো নড়চড় নাই। জার্নাল যা তাই। আমার জার্নাল কি হবে? ক্রয় ফেরত। সো ক্রয় ফেরতের জন্য আমরা এখানে জার্নাল দিব হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে আমাদের আ ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বুঝলাম। যদি ভ্যাটের টাকাটা এটার সাথে ইনক্লুড না থাকে, তো এটার সাথে আমাকে ভ্যাটের টাকাটাও ইনক্লুড করে নিতে হবে। আমি কিভাবে বুঝবো যে ইনক্লুড আছে কিনা? ইনক্লুড মানে ভ্যাট যুক্ত করা আছে কিনা? আমাকে এখানে বলা হচ্ছে ধার্যকৃত পণ্য ফেরত দেওয়া হলো ৳২০,০০০। সো পণ্যের মূল্য হচ্ছে ৳২০,০০০। ভ্যাট এখানে যুক্ত করা নাই। ভ্যাট যুক্ত করতে হবে। তো ৳২০,০০০ র 15% এটা আমরা কিভাবে বের করব? খুবই সহজ। এটা বের করা কিন্তু একদম ইজি। আপনারা জাস্ট এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো। ২০,০০০ ইনটু হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 100। সো এই ০, ০ কাটা। আর এখানে থাকবে হচ্ছে ২০০ আর হচ্ছে 15। এবার এটাকে আপনারা সরাসরি করে ফেলতে পারেন। 15 দুগুণে ৩০। আর আমার থাকে ২ শূন্য, ২ শূন্য বসাই দিলাম। মানে ৳২০,০০০ র 15% হচ্ছে ৳৩,০০০। সো এটার জন্য কিন্তু আমাদের যাবতে হবে কি? পাওনাদার হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ক্রেডিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো ভ্যাট হিসাব ক্রেডিট ৳৩,০০০, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৳২০,০০০ আর পাওনাদার হিসাব ডেবিট আমার ৳২৩,০০০। আশা করি এটা বুঝতে পেরেছেন। ঠিক এখন যদি বিক্রেতার কাছে আমরা চলে যাই, ক্রেতা তো এটা লিখবে। তাহলে বিক্রেতা কি লিখবে? তো বিক্রেতার দৃষ্টিকোণ থেকেও কিন্তু ব্যাপারটা একই রকম। বিক্রেতার দৃষ্টিকোণ থেকে বিক্রেতা লিখবে হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, ভ্যাট হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? বিক্রয় ফেরত হিসাব ডেবিট ৳২০,০০০। জাবেদাটা কি? 20% 15% ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত পাওয়া গেল ৳২০,০০০। তো এটার সাথে ভ্যাট যুক্ত করা নাই। সেজন্য আমাদেরকে ভ্যাটটাও ধরে নিতে হবে। তাহলে আমরা কি বললাম? বিক্রয় ফেরত হিসাব ডেবিট ৳২০,০০০, ভ্যাট ডেবিট ৳৩,০০০ আর দেনাদার অথবা আরেকটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট ৳২৩,০০০। এভাবে করেই আমরা খুব সহজেই কিন্তু এই জাবেদাগুলোকে কিন্তু আমরা লিপিবদ্ধ করতে পারি। তো এটা ছিল মূলত আমরা যে আমাদের সাধারণ জাবেদার ঘরে কিভাবে এই লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করব এটা নিয়ে। আমরা জানি যে আমাদের জাবেদা কিন্তু ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। আর বিশেষ জাবেদার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ৬ টা বিশেষ জাবেদা আমরা তৈরি করি। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এর মধ্যে কিন্তু ২ টা কিন্তু ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত জাবেদা তৈরি করতে হয়। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিষয়টা। সো কিভাবে ক্রয় ফেরত জাবেদা আর বিক্রয় ফেরত জাবেদা তৈরি করতে হয় সেটাই আমরা এখন দেখব।
প্রথমে আমরা ঘরগুলো দেখে নেব। সো এটা ছিল হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। এটা কিন্তু আমাদের ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের জাবেদা না। এটা ছিল হচ্ছে আমাদের জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা। এখন আমরা দেখব হচ্ছে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদার ঘর আমরা কিভাবে করব। তার আগে বলে নিই, যদি আপনি ক্রয় জাবেদার ঘর করতে পারেন, আপনি চোখ বন্ধ করে বিক্রয় জাবেদার ঘরও করতে পারবেন। কারণ ক্রয় জাবেদাতে ক্রয় ফেরত জাবেদার ঘর করতে পারলে বিক্রয় ফেরত জাবেদার ঘরও করতে পারবেন। কেন? কারণ ক্রয় ফেরত জাবেদার ঘরেও ৬ টা ঘর থাকে, বিক্রয় ফেরত জাবেদার ঘরেও ৬ টা ঘর থাকে। লেখাগুলো শুধু চেঞ্জ হয়। আর ঘরগুলো কিন্তু একই থাকে। আমরা তাহলে একটু চলে যাই বোর্ডে। আমরা ঘরগুলো এখন দেখি যে কিভাবে